মনে করি যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের না যাওয়া উচিত। ইলেকশনের কোনো খবর নাই, সে মানে ডিঙ্গে যে পাকিস্তানের সঙ্গে সই করবে। কিন্তু আপনারা দেখলেন 5 আগস্টের পরে তাদের অবস্থান, তাদের বক্তব্য শুনেছেন। বিএনপির সাথে টানাপোড়েন আমরা দেখেছি, আবার লন্ডনে যে বৈঠকও দেখলাম, এবং লন্ডন থেকে ফিরে এসে তারা প্রেস মিটও করেছে। এর আগেও একটা বক্তব্য দিয়েছে, আপনি দেখেছেন যে এবার একটি স্পেসিফিক বলেছে যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তবে আজকে আবার তারা প্রেস মিটে বলে 3 দফা বড় আকারে দাবি দিয়েছে যে এইগুলো করে নির্বাচনটা তারা চায়, শীঘ্রই চাই, কিন্তু এগুলোও করতে হবে। দেখেন, জামাতের রাজনীতি নিয়ে আমি আসলে কীভাবে বলবো, কারণ আমি নিজে তো কোনো রাজনীতি করি না। বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মানে আগ্রহ নাই, অনাগ্রহ নাই। তো জামাত এক রাজনৈতিক দল, জামাত ইসলাম, বাট এটা ইসলাম না, এটা জামাত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করি। সেবার বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল। কারণ জাতীয়তাবাদী দল যারা না করে তারা কি আর বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে না? তাও করে। কিন্তু এই দলটা এই নামই দিছে, এই নাম দিয়ে তারা করে আর কি। এদের কিছু আদর্শ আছে, কিছু লোকজন আছে, এরা এদের মতো করে করে, জামাতও তাদের মতো করে করে। এদের সবারই লক্ষ্য হইল দেশের ক্ষমতায় যাওয়া। তারা হয়তো জনগণের জন্য কিছু করতে চায় এবং তারা মনে করে জনগণের জন্য এই কাজটা করার জন্য ক্ষমতায় আমার যাওয়া দরকার, ক্ষমতায় গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো। এটা হলো দৃশ্যত, তাত্ত্বিকভাবে এটা। আর প্র্যাকটিক্যালি হয়তো অন্য কোনো ধান্দা থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। যখন ক্ষমতায় যায় তখন বোঝা যায় যে কার মধ্যে কী ধান্দা আছে। তবে আমি একটা কথা বলি আপনাকে, 2001 সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল, তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল। তার মানে এই না 2001 সালের জামাত আর আজকের জামাত এক না, 2001 সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না। তারও চেয়ে বড় কথা, 2001 সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না, ভোটারও এক না। সব পরিবর্তন হয়। যখন কেউ বলে যে বিএনপিকে দেখেছি তারা এগুলি করছে, তারাও তো লুটপাট করছে, তার মানে এই না তুমি যেটা দেখছো ওইটাই যে আবার হবে তা না। ওর চেয়েও খারাপ হতে পারে, ওর চেয়ে অনেক ভালো হতে পারে। জামাতেরও একই জিনিস। কেউ বলবে জামাত, তাদেরকে চিনি, তারা রক কাটে। এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে, এটা আপনি অত সরলীকৃত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখনও তো কিছুই কাটে না, অথবা গলা কাটে, কে জানে। এটা যখন তাকে হাতে দাও দিবেন তখন টের পাওয়া যাবে সে কী কাটে। কাজেই এখন আপনি ওই আগের বিবেচনা করে, আমি মনে করি যে আগের ইতিহাস দিয়ে এভাবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ এর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। 2024 এমন একটা শিক্ষা দিয়েছে এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে, এই দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে। তারা জানে যে স্বৈরাচারী হলে তার পরিণতি কি হয়। আপনাকে সত্যিই মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই শিক্ষা নিয়েছে বলে আপনার মনে হয়? আমি মনে করি নিয়েছে, আমি মনে করি। কারণ আমি মনে করি কেউ নেই, এটা যদি শিক্ষা না নেয় রে ভাই, তাহলে আর রাজনীতি কেন করবে? শেখ হাসিনা যেরকম ভাবে ক্ষমতা কুক্ষিগত করছিল, একত্রিত করছিল, পুঞ্জীভূত করছিল একটা কেন্দ্রে, এটা মানে কেউ কল্পনা করতে পারে নাই যে এইভাবে করা সম্ভব। সেটাই টিকে নাই। আর এটা তো এরা বুঝে, এটুকু বোঝার মতো ক্ষমতা না হলে একটা পলিটিক্যাল পার্টি চলতো না রে ভাই। এখন জামাত যে কাজটা করতেছে, জামাতে কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে। জামাতের সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন, মানে কোনো দ্বন্দ্ব নাই, পুরনো বন্ধু। পুরনো বন্ধু কি হয় না ভাই? 5 বছর প্রেম করে বিয়ে করছেন, 3 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর যে বড় শত্রু পৃথিবীতে কেউ নাই। হয় না এরকম? দেখেন নাই? তাই ম্যাক্সিমাম তাই হয়। 60 বছর সংসার করার পরেও তো ডিভোর্স। এবং ডিভোর্সের পরে কি হয় বাংলাদেশে? যেই মাত্র ডিভোর্স হয়ে গেল, যেই মাত্র ব্রেকআপ হয়ে গেল, ওর চেয়ে বড় শত্রু আর কেউ নাই। খালি তখন চিন্তা করে ওর কাছে আমার কি কি ছবি আছে, ওর কাছে আমার কি কি বলছি, কি কি ডকুমেন্ট আছে, ওই চিন্তায় ঘুম জায়গা। এই একই জিনিসটা ভাই। কাজে এক সময়ের বন্ধু সারা জীবনের বন্ধু, এটা ঠিক না। ওই বন্ধুত্ব নাও থাকতে পারে, আবার বন্ধু হইতে পারে। বন্ধুত্বটা হয়েছিল কেন? আদর্শ বন্ধুত্ব নো, ছিল ক্ষমতার বন্ধুত্ব। আদর্শ কি এক? জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল? কখনো এক ছিল না। আমার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখে তারা এখনো হতে পারে। তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই, এটা হতেই পারে। বিএনপি জামাত যেটা করেছিল 5 আগস্টের পরে, জামাত মনে করেছিল যে আমরা তো সামনে আছি,
এবং আমরা বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাইতে পারবো। এবং তখন তারা বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে, অনেকভাবে করছে, এখনো করে। বিএনপি যতটা বদনাম হয়েছে, বিএনপি কিন্তু বদনাম হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপি অনেক বদনাম হয়ে গেছে। চুরি চামারি, এই ধান্দাবাজি, চাঁদাবাজি, জবরদখল, এগুলি বিএনপি বদনাম হয়েছে। যতটা তারা করছে তার চেয়ে একটু হলেও বেশি প্রচার হয়েছে, এবং এই প্রচারের মহান দায়িত্বটা জামাত পালন করছে। এটা রিয়েলিটি, রিয়েলিটি। আবার জামাত কিছু পলিটিক্সও করছে, কিছু ভালো কাজও করছে, কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে, যেটা আমি খেয়াল করেছি। এটা নিয়ে আমি পরে একসময় বলবো। তো এইগুলো হলো পলিটিক্যাল পার্টি, তাদের একটা লক্ষ্য আছে, তারা জনগণের মন জয় করতে চান। যখন জামাত দেখছে যে একা আমার পক্ষে সম্ভব না ক্ষমতায় যাওয়া, যত কিছু করি না কেন, ওই মানে আসন 30টা থেকে 40টার উপরে হয় না, তখন তারা চিন্তা করছে তাহলে আমি দেখি বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং গ্রেড বাড়াতে পারি কিনা। হইতেও পারে, আমি বলছি না এটা এটা হয়েছে, আমি বলছি না, কিন্তু হইতেও পারে, নট আনলাইকলি। মানে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই, সেটাই তো? না, কোনো কথা নেই। যে আপনার কাছে নাহিদ যে অভিযোগটা করলো, আপনি এটা দেখেছেন? অবশ্যই দেখেছি। কি বলবেন আপনি? এটা আমার কাছে না খুব কনফিউজিং মনে হয়েছে। কনফিউজিং মনে হয়েছে, উনি বলতে চাচ্ছেন যে প্রশাসন, মানে এই প্রশাসনের অধীনে নির্বাচন করা যাবে না, কারণ প্রশাসন নাকি বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। 2 মাস আগেও তো তিনি প্রশাসনই ছিলেন। আমি সেটাই বলছি। তাহলে যদি আমার প্রথমত কথা হলো, এই প্রশাসনের অধীনে নির্বাচন কি প্রশাসনের অধীনে হয়? এটা এক নম্বর কথা। নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে। তো উনি প্রশাসনকে ব্লেম করলেন কেন? আবার প্রশাসনের হেড কে? আমি যদি স্থানীয় প্রশাসন ধরি, স্থানীয় সরকারের হেড তো তাদেরই এক ইয়ার দোস্ত, তাই না? যিনি ইচ্ছাগুলো যা ইচ্ছা তাই করতে পারেন। তো উনি তো আছেন এখানে, তো ওনার উপরে সে আস্থাটা নাই কেন? নাকি ওনার নিয়ন্ত্রণটা নাই? আবার এত তাহলে 9 মাস হয়ে গেল, 9 মাসে তারা প্রশাসনে কি করতে পারলেন? উনি তো মাত্র 2 মাস ধরে নাই, এর আগ পর্যন্ত তো উনি ছিলেন, ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত উনি এখানে ছিলেন, তাই না? তো এগুলো পারতেছেন না কেন? আবার যখন প্রশাসনের প্রতি ওনাদের অনাস্থার কথা উনি বলেন, তখন তো এটা প্রকারান্তর আসলে ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা হয়ে যায়, তাই না? এগুলি আসলে আমার কাছে কনফিউজিং মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা অজুহাত খুঁজতেছেন, ভালো অজুহাত পাচ্ছেন না। মানে অজুহাত খুঁজছেন কেন? অজুহাত খুঁজছেন নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নাকি শান্তিতে নির্বাচন না আছে, করার? বিলম্বিত করার জন্য। উনি এখন বলবেন এই প্রশাসন এখনো মানে হয় না বিএনপির পক্ষে, অতএব এই প্রশাসন যে হবে না, প্রশাসন চেঞ্জ করতে হবে। কারণ প্রশাসনকে আপনি একদিনে চেঞ্জ করে ফেলবেন, সময় লাগবে, এর জন্য 2 বছর সময় লাগবে, 5 বছর টাইম লাগবে। তো 5 বছর ইউনূস সাহেবকে থাকতে হবে, সময় নেওয়ার জন্য, আর কিছু না। শুনেন না ভাই, এরা এই যে লোকগুলো আছে, এদের মূল লক্ষ্য হলো ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই লক্ষ্য নিয়ে এরা মাঠে নামছে। এটা কেন মনে করেন আপনি? তাদের এই সমস্ত কথাবার্তা মনে করি। অথবা একই সাথে আপনি একই প্রশ্নটা করি, এই যে বাজারে যে এখন যে ইউনূস সরকারকে 5 বছর দেখতে চায়, এই দাবিটি তো আসলে আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি, বিশেষ করে কোনো রাজনৈতিক দল বা কোনো ফোরাম থেকে আনুষ্ঠানিকভাবে ওঠেনি, ফেসবুকে এটা ভাসছে। তো এটা আসলে দাবিটা কার, আপনার কি মনে হয়? শুনেন, এটা হলো পিয়ার। আপনি নিজেও তো পাবলিক রিলেশন পড়ছেন ইউনিভার্সিটিতে, যদিও আমি বুঝি, কারণ আমিও তো পড়ছি, আপনার পড়ার কথা, আমরা তো একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো পাবলিক রিলেশনের কাজটা কি রে ভাই? এটি তো কাজ। একটা পণ্য আপনি মানুষের হাতে তুলে দেওয়া পর্যন্ত পাবলিক রিলেশনের কাজ, পিয়ারের কাজ। তারপরে সেই হাতে ধরে রাখবে কিনা এটা পণ্যের গুণাগুণের উপর নির্ভর করবে। তো ওনারা পিয়ার করতেছেন এখন যে ডক্টর ইউনূসকে 5 বছর থাকতে হবে, এইটা। তারপর ডক্টর ইউনূস থাকতে পারবে কি না পারবে, এটা এখন এটা প্রথম আসলে কি হবে দেখেন। হয় কি অনেক সময় এটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে দেখতাম, খুচরা মুচরা লোকজন বলাইতো একটা কথা, বলে টুকা দিয়ে দেখতো রিপারকেশনটা কি হয়, মানে পাবলিকের রিয়াকশনটা কি হয় দেখতো। যদি দেখতো যে রিয়াকশন খারাপ, তো আলাপ করতো না। এটা কিন্তু বহু সব পলিটিক্যাল পার্টি করে, খুচরাটা বলে তুমি বলো, পরে আবার ধমক দেয়, এটা বললা কেন, এরকম কিন্তু আমরা বহু দেখছি। তো এখানেও এই জিনিসটা প্রথমে এটা বলছে হলো গিয়া, মানে পুরো উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বহীন যে উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সে যে প্রথম বলছে যে আমাদের তো ম্যান্ডেট আছে, যতদিন হাসিনা থাকার কথা ছিল ততদিন থাকার। সে তো অনেক আগে বলছে। হ্যাঁ বলছে তো ভাই, সে তখন উপদেষ্টাই ছিল, উনি তো শুরু করছে আস্তে করে একটা দিয়ে দেখলো যে বাড়ি দিয়ে কি হয়। তারপরে কয়দিন গেল, তারপরে সার্জিস বললো একটা, তার জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে 5 বছর দেখবে,
এই একটা বাড়ি দিল, এইটা বাড়ি যখন দিল তখন পাশাপাশি সময়ে ওনাদের একজন পীর আছেন, ব্রাহ্মণ পীর, প্যারিসে থাকেন, উনি থিওরি দিলেন একটা, যে 5 বছর থাকতে হবে, উনি প্রধান উপদেষ্টা হবেন, তার সঙ্গে ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান, তারপরে এই কমিটির যারা যারা আছে তাদের মধ্যে যারা যোগ্য তারা থাকবে, এবং কীভাবে যোগ্য নির্ধারণ করবে, বোস্টন থেকে একটা টিমকে নিয়ে আসবে ভাড়া করে, তারা এসে বোস্টন থেকে এসে বাংলাদেশে তারা দেখবে কার কোনটা যোগ্য কার কোন যোগ্য না, তারপরে যারা অযোগ্য তাদেরকে ঝিটি বিদায় করবে, তারপরে বাকি বিভিন্ন দল থেকে একটাকে নিয়ে আসবে, এনে জাতীয় সরকার করবে, তারা 5 বছর থাকবে। আবার বিএনপি লোভ দেখাইলো, এতে লাভ যেটা হবে সেটা তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে থাইকা শিখবে যে কিভাবে কি করতে হয়। ভাই ডক্টর ইউনূস নোবেল পাইছে, পলিটিক্সে পাইছে, পলিটিক্সে তারেক রহমান তার কাছ থেকে শিখতে হবে না। তারেক রহমান গত এত বছর ধরে এই পলিটিক্সই করতেছে, তার কাছে তার ডক্টর ইউনূসের কাছে রাজনীতি শেখার কিছু নাই, ওটা তারেক রহমান বুঝে, সে আবার জ্ঞান দিয়ে দিল, তাহলে তারেক রহমান ভালো করতে পারবে, যেহেতু সে ভালো করতেছে। আরে ডক্টর ইউনূস এখন যে ভালো করতেছে এইটার কারণ হলো একটাই, যে বাংলাদেশের অবস্থিত মানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো এইগুলো তাদের বিরোধিতা করতেছে না। যদি বিরোধিতা করতো, এক তেলের দাম নিয়ে তো এই গভর্নমেন্ট নড়বড় হয়ে যেত। 2 মাসে গত 4 মাসের মধ্যে ডিসেম্বরে একবার তেলের দাম বাড়াইছে 7 টাকা, 8 টাকা, 8 টাকা, 8 টাকা, ডিসেম্বরে বাড়াইছে 8 টাকা, এইবার বাড়লো 14 টাকা। 22 মানে টাকা। 4 মাসের ব্যবধানে 2 দফায় প্রতি কেজি প্রতি লিটারে এই যে 22 টাকা বাড়ানো, এই একটা ইস্যু দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে এই গভর্নমেন্টের পায়ের তলার থেকে মাটি সরাই দিতে পারতো। কেউ কিছু বলে না, সবাই তাকে ভালোবাসে, নিঃশর্ত ভালোবাসা দিছে। তো নিঃশর্ত ভালোবাসাতে মাঝে মাঝে ক্ষতিকর হয়, এখনো যদি এই পলিটিক্যাল পার্টিগুলো না বুঝে তাহলে তো কিছু করার নাই। তাদের কি বিরাট মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটা তারা জানে, বাট আমরা হতাশ। আমরা আমাদের শুনেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো কোনো ভয়েস নাই। আমরা কি করি, আমরা একটা পলিটিক্যাল পার্টি দিকে তাকায় থাকি যে আমার হইয়া এই পার্টিটা এই কথা বলবে, কারণ পার্টিরা কি মনে করে চুপ করে থাকে এটা তারা বুঝে, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি হতাশ হই, আমি কিন্তু ডক্টর ইউনূসের উপর হতাশ না, আমি হতাশ এই বিএনপির উপর, যে কিছু কয় না কে। ভারতের পাকিস্তানের সাথে সম্পর্ক যে এখন এটা দেখা যাচ্ছে, এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়েছে, এবং এরপরে ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার আসবে বাংলাদেশ, মানে সম্পর্কের একটা দেখা যাচ্ছে যে এই নতুন বাস্তবতায় আপনি এটাকে কিভাবে দেখবেন? দেখেন, একটা কথা হলো কি, আমাদের যে ভৌগোলিক অবস্থাটা একবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের চারদিকেই বলতে মোটামুটি কিন্তু একদিকে সমুদ্র, আর মোটামুটি ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে, আর বাকি দিক থেকে আপনার ইন্ডিয়াই তো আছে। তা আমি যার সঙ্গে সম্পর্ক করি না, ইন্ডিয়াকে পার হয়ে যে আমাকে সম্পর্কটা করতে হবে, এবং সেই সম্পর্কটা আমরা কখন করি? এই যে বলেন একটা জিনিস যে শত্রু হলো বন্ধু, এই চাণক্য নীতি যদি আপনি ফলো করেন যে শত্রু আমার বন্ধু, তো এই চাণক্য নীতি খুবই কার্যকর কখন জানেন? যুদ্ধের সময়, স্বাভাবিক শান্ত পরিবেশে না। এখন ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু চীন, তো আমরা চীনের সঙ্গে সম্পর্ক করে আসছি, ভারতের সঙ্গে বসছিলাম, বসার 2 দিন পরে দেখলাম যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। তো আমাদের লোকজনরা বলে, আমাদের যারা নাকি নেতৃবৃন্দ পর্যায়ে আছেন, বিডারকে বিরাট বিশেষজ্ঞ জ্ঞানী চেয়ারম্যান, উনি বললেন এতে নাকি আমাদের কোনো ক্ষতি হবে না। পরে কালকে দেখলাম যে ক্ষতির পরিমাণ নাকি 2000 কোটি টাকা। তো 2000 কোটি টাকা ওনার কাছে টাকাই মনে হয় নাই, হতেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ের ফল তো দেখছি। এখন আমরা আবার যাচ্ছি গিয়া ভারতের যে মানে শয়নের স্বপ্নে, ভারত যারা মনে করেন গালি দেয় যে তোরা পাকিস্তান পাঠাই দেবো, যারা গালি দেয় তারা পাকিস্তান পাঠাই দেবো, এরকম যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমরা মহরম করার চেষ্টা করি। সম্পর্ক আমি কারোর সঙ্গে খারাপ করতে বলি না, বাট বিষয়টা হলো কি, এগুলি করে আমি যদি লাভ হয় ভালো, যদি চীনের সঙ্গে মহরম করে, পাকিস্তানের সঙ্গে মহরম করে আমরা যদি ইন্ডিয়াকে আমার বাগে রাখতে পারি, খুব ভালো, আমি এত অস্বীকার করবো না, আমার তো কোনো সমস্যা নাই। কার কি হলো কি অসুবিধা, আমারটা ঠিক থাকলে হয়। যদি আমাদের সেরকম সামর্থ্য থাকে অতি উত্তম, যদি সামর্থ্য না থাকে তাহলে উত্তম নয়। কিন্তু আমার যেটা বেসিক কথা সেটা আমি বলি আপনাকে,
বেসিক কথা হলো কি, এই সরকার তো বেশি দিন থাকবে না। ধরেন সরকার যেভাবে থাকতে চায় সেটাও যদি ধরি, তাও তো 1 বছর, আগামী ধরেন জুনের আগে সেই নির্বাচনকে দিয়ে চলে যাবে। তাহলে আমি এই সরকারকে রিকোয়েস্ট, এই জন্য বলা হয়ে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি, তারা বড় ধরনের কোনো কাজ করবে না, কেবল দৈনন্দিন কাজগুলি করবে। আমারও বক্তব্য যে এমন কিছু বড় কাম করেন না, আকাম করেন না, কাম করতে যে আকাম করেন না, যার নাকি দায় পরবর্তী গভর্নমেন্টের উপর চাপে। মনে করেন আপনারা আওলা বাজায় থুয়ে গেলেন যে তো আমরা যাই, তারপর তো দেখি তোরা কেমন করে চালাস। এটা ঠিক হবে না। এটা কি পররাষ্ট্রনীতি, কি অন্য কোনো নীতি, অর্থনৈতিক কোনো